চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়ি। আমাদের প্রতিদিনের জীবনে এমন অনেক খাবার আছে যেগুলো তৈরি হয় বিশাল বিশাল সব কারখানায়, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন এই কারখানাগুলোর পর্দার আড়ালে আসলে কাজ করছে কারা? আজকের এই বিশ্লেষণে আমরা জীববিজ্ঞানের এক অভাবনীয়, বলতে গেলে বেশ অদ্ভুত একটা জগৎ নিয়ে কথা বলব। জানব কিভাবে চোখে না দেখা অতি ক্ষুদ্র কিছু অণুজীব কারখানার মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে। বিষয়টা সহজে বোঝার জন্য একটু কল্পনা করুন তো। ধরুন একদল আণুবীক্ষণিক শেফ বা রাঁধুনি কাজ করছে এমন একটা রান্নাঘরে যার চারপাশ একদম সিল করা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সাধারণ রান্নাঘরের মতো সেখানে কোনো ধোঁয়াশা নেই, এমনকি সেখানে এক ফোঁটা বাতাস বা অক্সিজেন পর্যন্ত নেই। আর এই দম বন্ধ করা পরিবেশেই তারা দিনের পর দিন ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছে, সাধারণ কাঁচামালকে আমাদের প্রতিদিনের প্রিয় সব খাবারে রূপান্তর করছে। অবিশ্বাস্য, তাই না? এখন আপনাদের মনে নিশ্চয়ই একটা খুব স্বাভাবিক প্রশ্ন জাগছে। এক ফোঁটা বাতাস বা অক্সিজেন ছাড়া তারা কিভাবে এই দারুণ সব রান্না করে? মানে আমরা মানুষ বা অন্যান্য প্রাণীরা তো অক্সিজেন ছাড়া এক মুহূর্ত বাঁচার কথা ভাবতে পারি না, তাই না? তাহলে এই ক্ষুদ্র শেফদের বেঁচে থাকার আর এই কাজ করার রহস্যটা আসলে কি? চলুন বিষয়টা একটু ভেঙে বলা যাক। এর উত্তরটা লুকিয়ে আছে চমৎকার একটা প্রক্রিয়ায়। বিজ্ঞানের ভাষায় এই বাতাসবিহীন রান্নাকে বলা হয় অবাত শোষণ বা অ্যানেরোবিক রেসপিরেশন। একদম সহজ করে বললে এটি এমন একটি জৈবিক প্রক্রিয়া যেখানে ইস্ট এবং ব্যাকটেরিয়ার মতো ক্ষুদ্র অণুজীবগুলো অক্সিজেনের সাহায্য ছাড়াই খাবার ভেঙে নিজেদের জন্য শক্তি উৎপাদন করে। মানে বেঁচে থাকার জন্য তাদের অক্সিজেনের কোনো দরকারই পড়ে না। আর এই অবাধ শ্বসনেরই একটা চমৎকার এবং আমাদের জন্য অত্যন্ত উপকারী রূপ হল ফার্মেন্টেশন, বাংলায় যাকে আমরা বলি গাজন। এটি এমন এক ধরনের অবাধ শ্বসন যেখানে অণুজীবগুলো শক্তি তো তৈরি করেই, সেই সাথে উপজাত বা বাই প্রোডাক্ট হিসেবে অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিডের মতো কিছু রাসায়নিক পদার্থ তৈরি করে। আর মজার ব্যাপার হলো অণুজীবদের তৈরি করা এই পদার্থগুলোই আমাদের খাদ্যশিল্পের মূল চাবিকাঠি। চলুন এবার বিভিন্ন শিল্পের রান্নাঘরে গিয়ে দেখি তারা আসলে কিভাবে কাজ করে। 1 নাম্বার, বেকারির রান্নাঘর, যেখানে খামির বা ডো ফুলানো হয়। পাউরুটি তৈরির পুরো প্রক্রিয়াটা মূলত 3টা ধাপে ঘটে। প্রথম ধাপে ময়দা আর চিনির সাথে আমাদের আণুবীক্ষণিক শেফ ইস্টকে মিশিয়ে দেওয়া হয়। দ্বিতীয় ধাপে গিয়ে আসল ম্যাজিকটা শুরু হয়। ইস্ট ময়দায় থাকা চিনিকে ওই গাজন প্রক্রিয়ায় ভাঙতে শুরু করে, আর এর ফলে তৈরি হয় প্রচুর কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তৃতীয় ধাপে এই গ্যাস ময়দার আঠালো খামিরের ভেতরে একদম আটকা পড়ে যায়, আর গ্যাসের এই চাপেই খামিরটা ফুলে ওঠে। এভাবেই তৈরি হয় আমাদের প্রিয় নরম আর ফাঁপা পাউরুটি। আচ্ছা, এখানে একটা দারুণ মজার বিষয় আছে। আপনাদের মনে হতে পারে ফার্মেন্টেশনের ফলে তো গ্যাসের পাশাপাশি ইথাইল অ্যালকোহলও তৈরি হয়, তাই না? তাহলে পাউরুটিতে সেটা কোথায় যায়? পাউরুটি খেলে তো আর আমাদের নেশা হয় না। এর উত্তরটা হলো, যখন ওই ফুলে ওঠা খামিরটাকে ওভেনে বেক করা হয়, তখন ওভেনের প্রচণ্ড তাপে তৈরি হওয়া অ্যালকোহলটা পুরোপুরি বাষ্প হয়ে উড়ে যায়, আর আমাদের জন্য বাকি থাকে শুধু ওই সুস্বাদু পাউরুটি। 2 নাম্বার, ব্রিউয়ারি বা মদের রান্নাঘর, যেখানে বিভিন্ন পানীয় তৈরি হয়। এখানেও আমাদের সেই পুরনো বন্ধু ইস্ট শেফ হিসেবেই কাজ করছে, তবে পরিবেশ আর কাঁচামালটা একটু ভিন্ন। প্রথম ধাপে ফলের রস নেওয়া হয়, ধরুন আঙুর বা আপেলের রস। এই রসে প্রাকৃতিকভাবেই কিন্তু প্রচুর শর্করা বা চিনি থাকে। দ্বিতীয় ধাপে এর সাথে ইস্ট যোগ করা হয়, আর তৃতীয় ধাপে এসে ইস্ট সেই বাতাসবিহীন পরিবেশে তার কাজ মানে গাজন প্রক্রিয়া শুরু করে। এখানকার এই অবাধ শোষণের ফলেই ফলের রসের শর্করা ভেঙে সুনির্দিষ্ট পানীয়, যেমন ধরুন ওয়াইন বা সাইডারের অ্যালকোহলে পরিণত হয়। এতক্ষণ তো আমরা ইস্ট নিয়ে কথা বললাম, এবার 3 নম্বর কারখানায় যাব, ডেয়ারি বা দুগ্ধ শিল্পের রান্নাঘর। এখানে সম্পূর্ণ ভিন্ন এক ধরনের আণুবীক্ষণিক শেফের সাথে আমাদের পরিচয় হবে। এখানে বেশ গালভরা 2টা বৈজ্ঞানিক নাম আছে। নামগুলো হলো ল্যাক্টোব্যাসিলাস হেলভেটিকাস এবং স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটেস। শুনতে একটু কঠিন লাগলেও এরাই হলো সেই বিশেষ ব্যাকটেরিয়া যারা আমাদের দুগ্ধ শিল্পের প্রাণ। এই নিবেদিত প্রাণ শেফরাই কিন্তু দুধের স্বাদ আর রূপ পুরোপুরি বদলে দেয়। তবে আমাদের এই ব্যাকটেরিয়া শেফদের কাজ করার জন্য আবার একটা নির্দিষ্ট পরিবেশ লাগে। দুধের সাথে এদের মিশিয়ে একদম কাটায় কাটায় 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 থেকে 5 ঘন্টা রেখে দিতে হয়। তখন তারা অবাধ শ্বসন ঘটিয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, আর ঠিক এর ফলেই তৈরি হয় আমাদের সবার অতি পরিচিত দই, পনির কিংবা মাখন। মানে তাপমাত্রার একটু এদিক সেদিক হলেই কিন্তু এরা কাজ করা বন্ধ করে দেবে। দুগ্ধ শিল্প থেকে এবার আমরা চলে যাব আমাদের 4 নম্বর এবং শেষ কারখানায়, ভিনেগারের রান্নাঘর। এখানে ঘটে 2 ধাপের এক দারুণ রূপান্তর। এটাকে টিম ওয়ার্কের একটা মাস্টারপিস বলতে পারেন।
ভিনেগার তৈরি প্রথম ধাপে চিটাগুড় বা মোলাসেসের সাথে মেশানো হয় আমাদের সেই পরিচিত ইস্ট। ইস্ট তার স্বভাবসুলভ গাজন প্রক্রিয়া শুরু করে দেয়, আর চিটাগুড়ের শর্করা ভেঙে ইথাইল অ্যালকোহল তৈরি করে। এই পর্যন্ত কিন্তু প্রক্রিয়াটা অনেকটা মদের কারখানার মতোই, কিন্তু আসল কাজটা ঘটে এর ঠিক পরেই। দ্বিতীয় ধাপে এসে আগের ধাপে তৈরি হওয়া ইথাইল অ্যালকোহলের দায়িত্ব চলে যায় আরেকজনের কাঁধে। এখানে যুক্ত হয় অ্যাসিটোব্যাক্টার অ্যাসিটি নামের একটা বিশেষ ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা অ্যালকোহলকে জারণ প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে ফেলে, আর তার ফলেই তৈরি হয় অ্যাসিটিক অ্যাসিড, যাকে আমরা সবাই ভিনেগার নামে চিনি। মানে বুঝতে পারছেন তো, এখানে ইস্ট আর ব্যাকটেরিয়া মিলে একদম একটা রিলে দৌড়ের মতো কাজ করে। তো এতক্ষণ আমরা যা যা জানলাম তার একটা পরিষ্কার চিত্র যদি দাঁড় করাই, একদিকে আছে ইস্ট, যারা মূলত কার্বন ডাই অক্সাইড আর অ্যালকোহল তৈরি করে বেকারি এবং ব্রিওয়ারি শিল্পকে টিকিয়ে রেখেছে। আর অন্যদিকে আছে বিশেষায়িত ব্যাকটেরিয়া, যারা ল্যাকটিক বা অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে দুগ্ধশিল্প আর ভিনেগার শিল্পকে নিয়ন্ত্রণ করছে। সত্যি বলতে এই আণুবীক্ষণিক জীবগুলো ছাড়া আমাদের আধুনিক খাদ্যশিল্প চিন্তাই করা যায় না। সবশেষে চলুন আমাদের পাঠ্য বইয়ের সংজ্ঞার সাথে এই পুরো জার্নিটাকে একটু মিলিয়ে দেখি। বইয়ে বলা আছে, যে শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না বা অক্সিজেনের অনুপস্থিতিতে সম্পন্ন হয় তাকে অবাত শ্বসন বলে। একটু খেয়াল করে দেখুন তো, এতক্ষণ আমরা ঠিক এই সহজ লাইনটারই কত বড় আর বাস্তব একটা শিল্পভিত্তিক প্রয়োগ দেখলাম। বিজ্ঞান আসলে শুধু বইয়ের পাতায় আটকে নেই, এটা আমাদের দৈনন্দিন খাবারের স্বাদ আর গন্ধের সাথে মিশে আছে। সবশেষে আপনাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই। আমরা তো শুধু পাউরুটি, দই আর ভিনেগারের কথা জানলাম, কিন্তু একটু ভেবে দেখুন তো, আমাদের চারপাশে এই মুহূর্তে আর কি অদৃশ্য কারখানা ঠিক একইভাবে কাজ করে চলেছে। আমাদের অজান্তেই এই মাইক্রোস্কোপিক শেফটা হয়তো আরও দারুণ কিছু তৈরি করছে প্রতিদিন। আজকের আয়োজনে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চারপাশের বিজ্ঞানকে এভাবেই প্রশ্ন করতে থাকুন আর নতুন কিছু শিখতে থাকুন।